অহনা বিশ্বাসের চুপকথা রূপকথা বই থেকে একটি গল্প মায়া কথা পাঠ করছি। কথায় বলে, যে বাড়িতে যত টাকা সে বাড়িতে নাকি তত রূপ। তা বণিকের বাড়িতে মেয়ে ছিল একখান, চাঁদের আলো মাখা তার গায়ের রং, পাখির মতো নরম দেহবল্লরী। সে যখন হাসত মনে হতো কত মণিমুক্ত যেন সাগরের তল থেকে ছিটকে উঠে আসছে। সে যখন কথা বলতো বৃহৎ আম গাছের ছায়া পেত সকলে। তাই তাকে সবাই কত নামে যে ডাকত, মায়া, মহামায়া, মায়াবতী, এইসব কত শত মায়া ভরা নাম ছিল সেই কন্যার। মায়া যখন বণিকের একমাত্র মেয়ে, তখন বণিক তাকে কত কি দিতে চায়, কত গহনা, কত অলংকার, কত নীলাম্বরী শাড়ি ওই মেয়ের পায়ে লুটোয়। মেয়েও সব কিছু চায় না, সে কেবল ফুলের ভক্ত, ফুল ভর্তি গাছের ভক্ত। বাগান বিলাসী মায়া তার আঁচল ভরে সাজি ভরে ফুল তোলে আর মালা গাঁথে। ফুলের আভরণে তাকে অতুলনীয় মনে হয়। মনে হয় মানুষের ঘরে মেয়ে সে বুঝি নয়, স্বর্গ থেকে কোনো দেবী বুঝি নেমে এসেছে পথ ভুল করে। বণিক তখন তার কন্যা মায়ার খুশির জন্য অপরূপ এক বাগান গড়ে তোলে। কত রকমের গাছ সেখানে, তাদের কত রকমের চেহারা, কত রকমের ফুল ফল। কেউ তাকে সুন্দর বলে, আবার কেউ অসুন্দর বলে, কিন্তু প্রকৃতিতে কিছুই বেমানান হয় না। সমুদ্রের ওপারের দেশ থেকে বণিক এক দক্ষ বাগানিকে নিয়ে এসেছে। বাগানির নাম রাজীব। সে বাগানির শ্রমে প্রেমে এই বাগান একেবারে নিত্য নতুন হয়ে মানুষকে নিত্য আনন্দ যোগায়। কত দূর দূর থেকে লোকে বণিকের এই অসামান্য বিচিত্র বাগান দেখতে আসে। সবাই বাগানের প্রশংসা করে, বণিকের স্বস্তি গায়, মায়াবতীকে আশীর্বাদ করে, তুমি সর্বসুখী হও মাগো। তাই তো, সর্বসুখী হওয়ার কথা ছিল মায়ার। আয়োজনে কোনো ত্রুটি ছিল না। যে যেখানে ছিল, যে তাকে একবার মাত্র দেখেছে, সেই তাকে ভালো না বেশে পারেনি। বণিকদের সঙ্গে কত রাজামন্ত্রীদের ওঠা বসা। কাছে পিঠের সব রাজার ছেলে, সব মন্ত্রীর ছেলেই মনে মনে মায়াকে বিয়ে করার জন্য তৈরি ছিল। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন ছিল এই মায়া, এই রূপের ঈশ্বরী। মায়ের বিয়ে করার চিন্তা ছিল না। সে কেবল তার ছাদ থেকে বাগান দেখত, জানলা থেকে বাগান দেখত, সকালবেলায় ফুল তুলতে যেত। রাজীবকে গাছের কাজ করতে না দিয়ে সে নিজেই গাছেদের পরিচর্যা করে আনন্দ পেত। সন্ধ্যায় মায়াবতী পরিপূর্ণ সেজে ফুলের নানাবিধ গন্ধ মেখে ফুলের বিছানায় বসে গান গাইত। কখনো সেই সোনার প্রতিমা দোলনায় চললে রাজীবকেই তাকে দুলিয়ে দিতে হতো। বিদেশি গাছগুলোর তারা নিত্য নতুন নাম দিত। পাখির বাসাগুলো তারা লক্ষ্য রাখত। ডিম থেকে বাচ্চা ফুটে উঠলে পাখিদের মতোই তারা আনন্দে অধীর হয়ে উঠল। কিন্তু কন্যার একদিন বিয়ের হাওয়া লাগলো গায়ে। বসন্তের হাওয়ার স্পর্শে মায়ের শরীরে রূপ যৌবনের ঢল নামল। চারদিক থেকে বিশাল বিশাল উপঢৌকন সমেত বিবাহ প্রস্তাব এসে পৌঁছালো বণিকপুরে। বণিক কাকে ছেড়ে কাকে দেয় এই পরমা সুন্দরীকে? যাকে দেবে না
সেই রুষ্ট হবে। হায়, এই দড়ি টানাটানির মধ্যে তার সাধের মেয়েকে বণিক কি করে যে ফেলবে। অনেক ভেবে বণিক একটা স্বয়ম্বর সভার আয়োজন করল। ভাবল এখানে তার মায়াকন্যা যাকে বেছে নেবে সেই হবে তার একান্ত প্রার্থিত পুরুষ। মোটামুটি সকলে মেনেও নিল বণিকের এই যুক্তি, এই আয়োজন। কত দূর দূরান্ত থেকে বণিকের দেশে বিবাহ প্রত্যাশী কত রাজারা এসেছে, রাজপুত্ররা এসেছে, কত মন্ত্রী এসেছে, কত মন্ত্রীপুত্র এসেছে, কত কোটাল পুত্র এসেছে। মস্ত বড় সরাইখানায় তাদের থাকার ব্যবস্থা হয়েছে। রাজীব ভারী সুন্দর করে তাদের ঘরদোর সব সাজিয়েছে। অতি বিজ্ঞ আপ্যায়নে বণিক কোনো ত্রুটি রাখেনি। সকলেই মায়ার নামাঙ্কিত বাগান দেখতে আসে আর চমকিত হয়ে ওঠে। এক শরৎ পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় সহস্র চুমকি দেয়া চন্দ্রাতপের নিচে বণিকের প্রাসাদের ছাদের ওপর মায়াকন্যার স্বয়ম্বরের আয়োজন হয়েছে। অতি সুস্বাদু সুগন্ধি পানীয় অতি তৃপ্তির সঙ্গে পান করতে করতে রাজপুরুষেরা হঠাৎ একসময় অনুভব করল স্বয়ং মায়াবতী সভায় পদার্পণ করেছে। সকলের মনে হলো যেন সাগর মন্থনের পর স্বয়ং সৌন্দর্যের দেবী লক্ষ্মী যেন ঘুম ভেঙে উঠে দাঁড়ালো। সকলে শিহরিত হলো। মায়ার হাতে অসাধারণ সুন্দর চাঁপা ফুলের মালা পরম ভাগ্যবতীর মতো দুলতে লাগলো। কেউ কেউ তার রূপে স্থির হয়ে গেল, কেউ কেউ এমন মোহিত হলো যে উন্মাদবৎ আচরণ করতে লাগলো। কন্যার পাশে দাঁড়িয়ে বণিক সবই সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে লাগলো। মায়াবতী সকলের কাছে দাঁড়ালো, সকলের সঙ্গে পরিচিত হলো, সকলকে নমস্কার করলো। তার ব্যবহার এত বিনয়পূর্ণ ছিল যে সকলেই মনে করল কন্যার বুঝি তাকেই মনে ধরেছে। এরপর সেই পরম লগ্নটি এলো। মায়াবতী চাঁদকে প্রণাম করে চোখ বন্ধ করে তার চম্পক হাতটি ছুঁড়ে দিল শূন্যে। সকলেই নিজের গলাটিকে যতটা সম্ভব লম্বা করে এগিয়ে দিল, কিন্তু সেই মালা হাওয়ায় ভেসে একেবারে ছাদের বাইরে ভেসে গেল, পড়ল একেবারে বাগানের এক কোণে ছোট্ট একটা কুটিরের বারান্দায় চুপ করে একা বসে থাকা গরিব বাগানি রাজীবের গলায়। সবাই হই হই শুরু করে দিল, প্রায় যুদ্ধ শুরু হয় আর কি। কোনো উপায়ান্তর না দেখে মায়া ছাদ থেকে ঝাঁপ মারতে গেল। কে একজন নাকি বহুজন তাকে ধরে ফেলল। হাজার নোংরা হাত তার শরীরে প্রতিশোধ নিতে নামলো। কে তার নাকে মুখে তরোয়ালে কোপ চালালো, কে যে তাকে তুলে নিয়ে গেল, কোন ভীষণ গুরু যে তাকে বাঁচালো, তা বণিকের পরম প্রিয় কন্যা মায়া, মহামায়া মায়াবতী শুয়ে শুয়ে কিছুই বুঝতে পারে না। সে অচেতন হয়ে জানতেই পারে না বাড়িতে তার পুরনো অবস্থান হারিয়ে গেছে। এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হয়েছে বণিক, প্রচুর অর্থদণ্ড হয়েছে তার। সেই ঘটনার পর বাগানি রাজীব সেই বহুমূল্য চম্পকমালা জামার ভেতর গোপন করে কোথায় যে চলে গেছে। কন্যা কেবল বেঁচে আছে, তার রূপ হারিয়ে সে কদাকার হয়ে গেছে। সে এমন দেখতে হয়েছে যে স্বয়ং আয়নাও তাকে আজ দেখাতে অস্বীকার করে। তবু মায়া বেঁচে থাকে নির্জনতম কক্ষে। সে সর্বত্র যেতে পারে, কিন্তু সে যায় না। তাকে দেখে লোকে যদি ভয় পেয়ে যায়, এই ভয়ও মনে জাগে। যদি কখনো তাকে কারোর মুখোমুখি হতে হয়, তো তাকে সমস্ত মুখ
কাপড়ে ঢেকে ফেলতে হয়। মায়াকন্যা কাঁদে, হায় বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। একদিন তার রূপ ছিল, সেদিন তার সব ছিল, আজ সে রূপহীন, আজ তার কেউ নেই। একদিন তাকে বিবাহ করতে সবাই ব্যস্ত ছিল, আজ একজনও নেই। আজকাল বণিকও তাকে আর ঘরে রাখতে চায় না, যেমন তেমন বিয়ে দিয়ে মেয়েকে সে স্থানান্তরিত করতে চায়। পুরাতন ভীষণ গুরুর ছেলে আজকাল নাকি মস্ত ভীষণ হয়েছে, অনেক পড়াশুনো করেছে সে। শরীরের ভিতরের আর বাইরের রূপের তারতম্যের সংস্কার চিকিৎসকদের থাকার কথা নয়, এই জেনে বণিক একদিন সেই ভীষণের কাছে তার মায়া মেয়েটিকে বহুমূল্য বাগান সহ দান করার আর্জি নিয়ে উপস্থিত হলো। কিন্তু সেই চিকিৎসকও বণিককে ফিরিয়ে দিল। হায়, আজ মায়াকে কেউ দাসী হিসেবেও নিতে রাজি নয়। অথচ সূর্য ওঠার আগে কি সূর্য ওঠার পরে মায়া যখন তার বাগানের বৃক্ষ লতা গুল্মের কাছে যায়, তখন তো তারা কেউ মায়ের সঙ্গে অচেনা ব্যবহার করে না। তাদের কাছে তো সে একই রকম আছে, তবে চেনা মানুষদের তার প্রতি এমন ব্যবহার কেন? মায়া ভেবে পায় না। নিজ শয়নকক্ষ পরিত্যাগ করে বাগানের এক কোণে রাজীবের ফেলে যাওয়া নির্জন কুটিরটিতে সে আজকাল একা থাকে। সেখানে বসে গালে হাত দিয়ে সে কেবল ভাবে, আর তার চোখ থেকে অনর্গল জল পড়ে। কতদিন সে বাগানের কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেছে। গাছগুলো তাকে এমন পিছু ডেকেছে যে সে মরতে গিয়েও মরতে পারেনি। তাহলে কি তাকে এভাবেই সমাজের মধ্যে থেকেও সমাজহীনভাবে বাঁচতে হবে? বিধাতা এ কি করলেন তার সাথে? একদিন ঘুম থেকে উঠে সে ভাবল সে এবার রাজীবের খোঁজে যাবে। তার মালা সে যখন রাজীবের গলায় দিয়েছে, তখন রাজীবই তার স্বামী, তার কাছেই মায়ের যাওয়া উচিত। কেননা তার নির্বাচন তো বাগানের জীবনও বিপন্ন করেছে। মায়াকন্যা চোখ মুখ কাপড়ে ঢেকে বহু পথ হেঁটে একদিন একটা বনের মধ্যে তার সেই প্রিয় বাগানি রাজীব লোচনের সামনে গিয়ে দাঁড়ালো। রাজীব তার গায়ের গন্ধে তাকে মুহূর্তেই চিনল। রাজীব তাকে কিভাবে রাখবে, কিভাবে আদর করবে বুঝে পায় না, কিন্তু এত কিছুতেই কন্যার আশঙ্কা যায় না। রাজীব তো মানুষ, এ তো গাছ নয় যে তাকে দেখে ভয় পাবে না। ভয় তো পাওয়ারই কথা, কিন্তু মায়া ভাবে রাজীবকে হারালে তার সব কিছুই যাবে। রাজীবের কাছে সে শত চেষ্টাতেও সহজ হতে পারে না। তার মুখাবরণ খুলে সে তার দ্বৈতের কাছে সম্পূর্ণ মিলিত হতে পারে না। এদিকে রাজীব তার সেই চির কামনার ধনকে সর্বপ্রকারে পাবার জন্য অধীর হয়ে ওঠে। আর এভাবেই একদিন সে অন্যমনস্ক কন্যার মুখখানি দেখে ফেলে। প্রেমাস্পদের এই অস্বাভাবিক দর্শন তাকে অতিশয় বেদনার মধ্যে ফেলে। মায়ার মুখমণ্ডলের বিভৎসতা রাজীবের পূর্ব স্মৃতিকে যেন মায়ার সমান অস্ত্রাঘাত করে। মায়ার যন্ত্রণাকে সে নিজের মনে ধারণ করে উন্মাদের মতো কাঁদতে থাকে। কত কষ্ট পেয়েছে মায়া, এই ভেবে সে আকুল হয়ে ওঠে। মানুষের নিষ্ঠুরতার রূপ দর্শনে রাজীব ভয়ানক ক্রোধী হয়ে ওঠে। সে হাউ হাউ করে কাঁদতে থাকে। তার কান্না আগুনের মতো যেন শিখর স্পর্শ করে। কিন্তু মায়া তাকে ভুল বোঝে। রাজীবের আচরণ মায়ার কাছে অন্য অর্থ হানে।
সেভাবে রাজীব তাকে দেখে ভয় পেয়েছে, তাকে সহ্য করতে পারছে না। ভাবে তার এই বীভৎস রূপের কাছে তার প্রেমও বুঝি পরাজিত হয়েছে। তার স্বামীর কাছেও তার মনের আর কোনো গুরুত্ব নেই। মানুষের সংসারে বুঝি আর তার কোনো স্থান নেই। এক রাতে মায়া রাজীবকে ত্যাগ করে চলে যায় বনের আরও গভীরতর বনে। রাজীব তার পিছু পিছু যায়, কিন্তু তাকে কিছুতেই আর ধরতে পারে না। রাজীব দেখে বনের একটি গাছের মধ্যে মায়া সহজেই মিলিয়ে যায়। তার জামা কাপড় সেই বনে ধুলোয় পড়ে থাকে। একসময় শুকনো পাতা তাকেও ঢেকে দেয়। ঘন জঙ্গলে সেই মেয়ে একটি গাছের পাশে আরেকটি গাছ হয়ে দাঁড়িয়ে থাকে। গাছেরা তাকে তাদের সংসারে বড় আপনার করে নেয়। সেই গাছ সাম্রাজ্যে এত রেষারেষি হানাহানি নেই, সেখানে অনেক পার্থক্যের মধ্যেও সামঞ্জস্য আছে। এখানে কুৎসিত হয়েও দিব্যি বেঁচে থাকা যায়, কিংবা সেখানে কুৎসিত বলে কিছু হয়তো হয়ই না। হাত বাড়ালে যেখানে নিশ্চিত প্রণয় প্রীতি মেলে, মায়া সেখানে দিব্যি থাকে। সেই বাগানি রাজীব লোচন গাছেদের পরিচর্যাই যার কাজ, সে গাছরূপী মায়ার কাছেই আজীবন দাঁড়িয়ে থাকে। তাকে কিছুতেই ছেড়ে যেতে পারে না। তার ছেঁড়া কাটা ফাটল ভরা কাণ্ডকে সে শুধু স্পর্শ করে আর ভাবে, ও যে মায়া, মহামায়া, যে মায়া তাকে কে কবে পূর্ণরূপে পেয়েছে। তবু রাজীবের ভাগ্য, সে অন্তত তার মায়া, তার পরমেশ্বরী মায়াবতীর পাশটিতে জায়গা পেয়েছে। এত ভাগ্য তবে কপালেও তার বিধাতা লিখেছিল। রাজীব প্রতিদিন সেই কর্কশ বৃক্ষের পদমূলে নিজের দুটি নরম ঠোঁট নিবেদন করে আর বড় তৃপ্ত হয়। নিবেদন করলাম বিধাননগর, কলকাতা থেকে উজ্জ্বল রায়।